বিয়ের কথা শুনেই মনের মাঝে বসন্তের হাওয়া দোলা দিতে লাগলো। অজানা এক সুর কানে বাজতে লাগলো। বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। জীবনে কখনো প্রেম করিনি। ছোট থেকে একজনকে মনের আসনে ঠাঁই দিয়েছি। সে আমার ছোটবেলার খেলার সাথী। কথা, ছোটবেলায় তার সাথে সারাক্ষণ খেলা করতাম। ছোটবেলায় ওর প্রতি আমার একটা ভালো লাগা জন্ম নেয়। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। ছোটবেলা তার সাথে বউ জামাই খেলতাম। খেলার সময় ওই সব সময় আমার বউ হতো। একদিন তানিয়া আর আমি বউ জামাই খেলার সময় তানিয়ার সাথে ঝগড়া করে চর মেরে চলে আসি। মেয়েটা 3 দিন এই জন্য কথা বলে নাই। তাই তখন থেকেই তাকে বউ ভাবতে শুরু করেছিলাম। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি জিসান আহমেদ রাজ। সবাই রাজ বলেই ডাকে। যাই হোক, ছোটবেলা বাবা মা দুজনকে হারিয়ে মামার বাসায় বড় হয়েছি। সেখান থেকে লেখাপড়া করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাই। মামার কোনো ছেলে ছিল না বলে মামাতো বোন কথার সাথে আমার বিয়ে দিয়ে জীবনের শেষ দিনগুলি আমাদের একসাথে দেখে যেতে চান। কথা আবার লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং করে ফিরেছে। যাই হোক, অবশেষে বিয়েটা হয়েই গেল। আমি এখন বেলকনিতে দাঁড়িয়ে আছি। রাত প্রায় 12টা। বন্ধু বান্ধব সকলে মিলে ধাক্কা দিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিল। ঘরে ঢুকেই দেখি একটা পূর্ণিমার চাঁদ। যে চাঁদটাকে প্রতিদিন মনের আকাশে দেখতাম, সেই চাঁদটাকে দেখছি বাসর ঘরে আলো বিলাচ্ছে। মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ আমার ঘরে উদয় হয়েছে। তাই চাঁদটার চাঁদমুখটা দেখার জন্য খাটের এক কোণে বসতেই, এই যে মিস্টার রাজ, একদম আমার কাছে আসবেন না। আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করতে পারলেও স্বামীর অধিকার ফলাতে পারবেন না। আমার মন প্রাণ আমি একজনকে অনেক আগেই দিয়ে দিয়েছি, সজীবকে। তাই আমাকে ছুঁয়ে তো দেখা দূরের কথা, আমার দিকে তাকাতেও পারবেন না। কি মনে করেন নিজেকে? বাবা নেই মা নেই একটা এতিম ছেলেকে বাবা মা আশ্রয় দিয়ে বড় করেছে, একটা আশ্রিত ছেলের সাথে আমার যায় নাকি? কি আছে তোমার? নিজে তো ছোটবেলায় মা বাবাকে খেয়েছো, এখন আসছো আমার জীবনের সব রং তোমার জন্য শেষ হয়ে গিয়েছে। আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে। ভেবেছিলাম বাবাকে বলবো সজীবের আর আমার কথা, কিন্তু তার আগেই তোর মতো একটা এতিমকে গলায় ঝুলিয়ে দিল। জানিস, তোকে করুণা করা যায় কিন্তু স্বামীর আসনে জায়গা দেওয়া যায় না। তুই আমার জীবনের একটা ভাইরাস। এদিকে কথায় এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। চোখ দিয়ে অশ্রু নামতে শুরু করতেছিল। চোখ দুটি মুছে বলতে শুরু করলাম, সত্যিই জানো, আমি একটা হতভাগা। হাসপাতালের বেডে আমাকে জন্ম দিতে গিয়ে মাটা চলে গেছে সে না ফেরার দেশে। আর একটু বড় হতেই বাবাটাও রোড অ্যাক্সিডেন্টে আমাকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেল। মার মতোই এখন আসছি তোমার রংময় জীবনটাকে রঙহীন করতে। একটা কথা বলবো, কি করলে তুমি হ্যাপি আমাকে কি একটু বলবে? শোন তাহলে, আমি বাবা মাকে অনেক ভালোবাসি, তাই তোর মতো একটা ছোট লোকের সাথে বিয়ে করি। এদিকে লন্ডনে থাকতেই সজীবের সাথে আমার সম্পর্ক হয়। আমরা প্রস্তুতি নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশে এসেই বিয়েটা করে ফেলবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। যাই হোক, সজীবের সাথে কথা হয়েছে। সজীব বলেছে আমি যদি তোকে ডিভোর্স দেই তাহলে সে তার ফ্যামিলিকে বলে আমাকে বিয়ে করে নেবে। কিন্তু আমি চাই না বাবা কষ্ট পাক। তাই বলছিলাম তুই আমাকে ডিভোর্স দিবি, তাহলে বাবা মা কিছু বলতে পারবে না। ডিভোর্সের কথা শুনে মনের আকাশটা এক নিমিষেই ঘোর অন্ধকারে ঢাকা পড়ে গেল। এক অজানা ঝড় এসে তিলে তিলে গড়া 22 বছরের স্বপ্নগুলোকে কাগজের ঘরের মতো লণ্ডভণ্ড করে দিল। চোখ দুটি ছলছলে করে উঠল। শুনেছি বাসরাত নাকি প্রত্যেকটি নারী পুরুষের জীবনে শ্রেষ্ঠ রাত, আর আমার জীবনে সবচেয়ে বেদনার রাত। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। ছোট থেকেই মনের আসনে একজনকে ভালোবেসেছি, সেও আজ এমন করলো। সত্যি বলতে মনে হয় সুখ নামক সোনার হরিণটি মনে হয় আমার জন্য কখনো তৈরি হয়নি। কি রে, কথা বলছিস না কেন? ডিভোর্স দিবি কিনা বল। আমার তো নিজেকে কি যে করতে মন চাচ্ছে, নিজেকে শেষ করে দিতে মন চাচ্ছে। তোর মতো একটা এতিম ছেলের সাথে এক ছাদের নিচে, ছি। শুনেন, এসব কথা আজকে না বলি। আজকে তো বাসর রাত, প্রত্যেক নারীর জীবনে শ্রেষ্ঠ রাত। কি বললি? বাসর রাত আবার তোর সাথে? তুই কেমন করে ভাবলি তোর মতো একটা এতিমের সাথে বাসর রাত করব? একটা কথা শুনে রাখ, অন্য কোনো ছেলের সাথে ডেটে যাওয়া যায়, তাও তোর মতো ছেলের সাথে না। শালার ছোট লোক কোথাকার। কথার এমন কথা শুনে মাথাটা নিচু করে বললাম,
আচ্ছা, আপনি ঘুমান। যত তাড়াতাড়ি পারি আপনাকে মুক্ত করে দিব। আসবো না আর কখনো স্বামিত্ব ফলাতে। তবে একটা অনুরোধ, যে কয়টা দিন ডিভোর্সটা না হচ্ছে সেই কয়েকটা দিন মামা মামির সুখের দিকে, মামা মামির মুখের দিকে চেয়ে হলেও স্বামী স্ত্রীর অভিনয়টা করে যাবেন। শেষ অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আমিও চাই এটা। তবে যদি উল্টাপাল্টা কিছু করতে চাস রাতে, তাহলে কি যে করব নিজেও জানি না। আপনার চিন্তা করতে হবে না। মেয়েদের ভালোবাসতে না পারলেও সম্মানটা করতে পারি। যদি ভালোবাসতেই পারতাম তাহলে কারো মনে এতটুকু হলেও জায়গা পেতাম। হইছে, তোদের মতো গরিবের মুখে ভালোবাসার কথা শোভা পায় না। একজনের ভালোবাসার মানুষের কাছ থেকে অন্যজনকে ছিনিয়ে এনে বালিশ আর চাদর নিচে ফ্লোরে ঘুমাবি। তোদের মতো এতিমের জন্য এইটুকুই অনেক। এই বলে বিছানা থেকে একটা চাদর আর বালিশ ছুঁড়ে দিল। এদিকে রাতে শুয়ে শুয়ে ভাবছি, যাকে নিয়ে পৃথিবীটা সাজালাম, হৃদয়ের আকাশে দেবীর আসনে ঠাঁই দিলাম, আর আজ তার মনের আকাশে অন্যজনের বসবাস। হ্যাঁ, কথা ঠিকই বলেছে। আমার কি আছে, ছোট থেকে বড় হয়েছি তার বাবা মার করুণায়। একটা এতিম অনাথকে বিয়ে করবে, তাও আবার কথা লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছে। সেসব ভাবতে ভাবতে মনে স্থির করে নিলাম, যত তাড়াতাড়ি পারি তাকে মুক্ত করে দিয়ে হারিয়ে যাব দূর অজানায়। ওই ছোট লোক, তোর কিভাবে সাহস হলো দরজায় নক করার? হঠাৎ দরজায় নক করার শব্দে চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। এই অবস্থায় যদি দরজা খুলি তাহলে সবাই কী ভাববে, তাই খাটে এক সাইডে বালিশ আর চাদরটা রেখে জানালার পর্দাটা সরাতেই সকালের মিষ্টি আলো এসে পড়ল ঘরের ভেতর। সকালের মিষ্টি আলোয়, কথায় মায়াবী মুখটা মায়ায় ছলছল করে উঠেছে। মনে হচ্ছে আমার ঘরে সূর্যকন্যার উদয় হয়েছে। মনে হচ্ছে শিশির ফোঁটা হয়ে আলতো করে ছোঁয়া দেয়। ঘুমালে একটা মানুষকে এত সুন্দর লাগে, কথাকে না দেখলে কখনো বুঝতামই না। মনে হচ্ছে চুপিসারে তাকে এক পশলা বৃষ্টির ফোঁটা হয়ে ভিজিয়ে দেই। পলকহীনভাবে তাকিয়ে আছি কথার দিকে। ওই ছোট লোক, তোর কিভাবে সাহস হলো আমার মাথার কাছে বসার? এমন ভাবে চেয়ে আছিস কেন? মনে হচ্ছে জীবনে কোনো মেয়ে দেখোস নাই। আল্লাহ জানে ঘুমের ঘোরে কি না কি করছিস। আমার জান যদি জানতে পারে। শোনেন মিস কথা, এতিম হতে পারি কিন্তু মেয়েদের সম্মান করতে জানি। আপনি যা ভাবছেন তার কোনোটাই হয়নি। হইছে, আর ন্যাকা সাজতে হবে না। আল্লাহ জানে কেন যে ঘুমাইছিলাম, আমার সব শেষ। প্লিজ বিশ্বাস করেন, আমি সকালে জানালার পর্দাটা খুলতেই সকালের গোধূলি আলো আপনার মুখে পড়ে। খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল আকাশের মায়াপরীটা ভুল করে মাটিতে নেমে এসেছে। তাই আপনার দিকে একটু চেয়েছিলাম অবাক নয়নে। শোন, আমাকে তোর বউ ভাবলে তোর ভুল হবে, বুঝলি? আমি সজীবকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, এবং স্বামী হিসাবেও মানতে পারবো না। আচ্ছা বাদ দেন। শুনেন, আমাদের দুজনের জন্য আমি চাই না মামা মামি কষ্ট পাক। তাই বলছিলাম বউয়ের অভিনয়টা একটু কষ্ট হলেও কইরেন। আমিও চাই বাবা মা যেন কষ্ট না পায়। শোন তাহলে, যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স দিবি আমায়। তোর মতো ছেলের সাথে এক ছাদের নিচে থাকা কোনো দিনই সম্ভব নয়। এদিকে সকালে রুম থেকে বের হতেই পাশের বাসায় ভাবি বলল, কি বাসুরাতে বিড়াল কেমন মারলে? মনে হচ্ছে বেচারা সারা রাত ঘুমাতে পারে নাই। এইদিকে পিছন দিকে তাকাতেই দেখি কথাও হাজির। মেয়েটা রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। মনে মনে বললাম, এইরকম বাসরাত যেন কোনো পুরুষের জীবনে না আসে। কি দেবর সাহেব, কি হলো? লজ্জা পেলে নাকি? কি যে বলো ভাবি, আমার অফিস আছে। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে শ্বশুর শাশুড়ি মানে মামা মামি আর কথা সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট শেষ করে অফিসে রওনা দিলাম। স্যার আপনাকে যেতে বলেছে তার ডেস্কে। এদিকে অফিসের কিছু ফাইল রেডি করে স্যারের কাছে যেতে একটা শক খেলাম। দেখি বসের চেয়ারে একটা মেয়ে বসে আছে। মিস্টার রাস, বসেন। আমি আপনার ফাইলগুলো দেখেছি। আর হ্যাঁ, বাবা অসুস্থ থাকায় এখন থেকে আমি অফিসের এমডি। আমি চাই আপনি আমাকে যথেষ্ট সহযোগিতা করবেন। আর হ্যাঁ, আমি হচ্ছি অপরিচিতা। জি ম্যাডাম, আমি আমার সেরাটা দিয়ে কাজ করতে চেষ্টা করব। ধন্যবাদ। চলেন বাকিদের সাথে পরিচিত হয়ে আসি।
জি ম্যাডাম, এদিকে সবার সাথে পরিচিত হয়ে কিছু কাজ ছিল, তা শেষ করে বাসায় আসলাম। রাজ বাবা, অফিস থেকে আসলা? তোমাকে আমার কিছু কথা বলার ছিল। জি বলেন। বলছিলাম, তুমি আর কথা যদি কোথাও থেকে কয়েকটা দিনে ঘুরে আসতা তাহলে ভালো হতো। ভাবছি অফিস থেকে ছুটি নিব, কিন্তু ভাবছি কিছুদিন পর নিব। জি বাবা, তোমাদের যেমনটা সুবিধা হয় সেভাবেই করো। এদিকে রুমে এসে অনেকটা অবাক হলাম। রুমে এসে দেখি কথা তার ভালোবাসার মানুষ সজীবের সাথে কথা বলছে। বাবু, আমি আর পারছি না ওই এতিমের সাথে থাকতে। তোমাকে অনেক মিস করছি। যত তাড়াতাড়ি পারো তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। ওকে বাবু, এখন রাখি তাহলে, আবার কেউ এসে পড়বে। এইদিকে কথা ফোনটা কেটে পিছন দিকে ফিরতেই দেখে আমি তার পিছনে দাঁড়িয়ে আছি। ওই, অমন করে তাকিয়ে আছিস কেন? আপনি খেয়েছেন? না খেলে চলেন খেয়ে নিই। আমি খাই বা না খাই তাতে তোর কি? আমার কাছে স্বামিত্ব ফলাতে আসবি না। আমার জীবনটাকে তো নরকে পরিণত করেছিস, আর কি চাস? কি করবো বলেন? এতিম তো সবাইকে কষ্ট দেয়। আপনার সুন্দর জীবনটাও নরকে পরিণত করেছি, ক্ষমা করে দিয়েন। হইছে, আর ন্যাকা সাজতে হবে না। তোদের মতো আশ্রিতকে চেনা আছে, নীতি নীতি কথা বলতে শিখেছিস। যত তাড়াতাড়ি পারিস ডিভোর্স দে আমায়, বুঝলি? এদিকে চোখটা মুছে রাতের খাবারটাকে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি ম্যাডামের সাথে একটা বাচ্চাটা ম্যাডামের হাত ধরে আছে। হঠাৎ আমাকে দেখে মেয়েটা দৌড়ে এসে বলতে লাগলো, তুমি এমন কেন? জানো না অফিসে টাই পরে আসতে হয়? তোমাকে কে চাকরি দিয়েছে? হুম। হঠাৎ দেখি ম্যাডাম আমার দিকে অবাক নয়নে চেয়ে রয়েছে। তাই তো, তুমি তো ঠিকই বলেছ, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে টাই পরে আসবো। আচ্ছা মামুনি, তোমার নাম কি? ছি, তোমার বাবা মা তোমাকে ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় জানাইনি? না মামুনি, ছোটবেলা তো মা বাবাকে হারিয়েছি, তাই শিখতে পারিনি। আচ্ছা বলো তো মামুনি, ছোটদের সাথে কী রকম ব্যবহার করতে হয়, আমাকে একটু শেখাবে? সরি, আমি জানি না যে তোমার বাবা মানে। শোনো তাহলে, ছোটদের সাথে আপনি করে কথা বলা লাগে। আর আমার নাম হচ্ছে কারিমাতুল জান্নাত রাইসা। মা রাইসা বলেই ডাকে। আচ্ছা, এরপর থেকে আপনি করেই ডাকবো। রাইসা মামুনি, এই তো আমি নাক ধরে প্রমিস করলাম। নাক ধরে আবার প্রমিস করে নাকি? মা মা দেখছো আঙ্কেল কেমন? আচ্ছা, তোমায় ক্ষমা করলাম। সরি মিস্টার রাজ, ওর কথায় কিছু মনে করবেন না। আমি অফিস করতে আসলে বাসায় একা থাকে তো, তাই জেদ ধরেছিল, নিয়ে আসলাম। তবে একটা জিনিস খুবই ভালো লাগলো, মেয়েটা আমার এই প্রথম কারোর সাথে কথা বললো। এছাড়া রাইসা কারোর সাথেই কথা বলে না। আচ্ছা ম্যাডাম, রাইসার বাবা কি করে? এদিকে ম্যাডামকে রাইসার বাবার কথা বলতেই ম্যাডামের মুখটা আকাশের মতো কালো অন্ধকারে মুহূর্তের মাঝেই যেন ঢাকা পড়ে গেল। তাই আবারও বললাম, আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? না মিস্টার রাজ, শোনেন, অন্য একদিন রাইসার বাবার কথা বলবো। কেমন জানি লাগছে, আপনি আপনার ডেস্কে যান। জি ম্যাডাম, আমি আসি বলে ডেস্কে এসে পড়লাম। ডেস্কে বসে বসে অফিসের একটা প্রাইভেট ফান্ডের কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে দেখি কি জানি চিল্লানি দিছে। পিছন দিকে তাকাতেই দেখি রাইসা মুখ ধরে হাসতেছে। মেয়েটাকে হাসলে অনেক কিউট লাগে, মনে হয় স্বপ্নপরী তার আকাশের জ্যোৎস্না বিলাচ্ছে। হ্যাঁ, অনেক ভয় পেয়েছি। হাজার হলেও রাইসা মামনি ভয় দেখিয়েছে। জানো, আমার না পানি পিপাসা লেগেছে। আচ্ছা, সত্যি কি তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, সত্যি খুব ভয় লাগছে। আচ্ছা, এই যে বোতল, পানি খাও কেমন? মা মা দেখো, আঙ্কেলটা সত্যি সত্যি অনেক ভালো। এদিকে রাইসার ডাকে ম্যাডাম আমার ডেস্কে এসে হাসতেছে। মামা চল, আঙ্কেলকে আমাদের বাসায় নিয়ে যাই। আচ্ছা মা, অন্যদিন কেমন? আর মা, তোমার মেডিসিন নেওয়ার সময় হয়ে গেছে, চলো মা। এদিকে রাইসা টাটা দিয়ে চলে গেল আর আমি হাতের কাজটা শেষ করে বাসায় রওনা দিলাম। বাসায় এসে দরজাটা খুলতে একটা শক খেলাম। দরজাটা খুলতেই দেখি কথা শাওয়ার নিয়ে এসে রুমে শুধু একটা টাওয়েল পরে চুলগুলো আঁচড়াচ্ছে। এদিকে রুমের দরজাটা খুলতেই চোখ দুটি বন্ধ করে ফেললাম। এদিকে কথা করে এক চিৎকার করে উঠল।
আল্লাহ গো, আমার সব শেষ। এই ছোট লোকের বাচ্চা, তোর কিভাবে সাহস হয় রুমে নক না করে প্রবেশ করার? এখন আমার জান সজীবকে কি বলবো? ওই তো কি সব দেখে নিয়েছিস? আপনি যা ভাবছেন তার কিছুই হয়নি। আমি ইচ্ছা করে রুমে আসিনি। এদিকে কথা নিজের দিকে তাকিয়ে আবারও এক চিল্লানি। আল্লাহ গো, আমার সব শেষ। এই বলে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হতেই দেখি একটা গোধূলির আলো, মনে হচ্ছে রংধনুর 7 রঙা রং নিয়ে অন্ধকার জীবনকে আলোকিত করতে আসতেছে। এদিকে আমি পলকহীনভাবে মায়াবতী রাজকন্যার দিকে চেয়ে আছি। ঠাস ঠাস থাপ্পড়টা মেরে বলতে শুরু করলো, ওই, তোর কি এখনো দেখার শখ মেটেনি? তখন তো সব দেখে নিয়েছিস। শোন, আমাকে তোর বউ মনে করলে বা অধিকার ফলাতে চেষ্টা করলে ভুল করবি। তোর মতো এতিমকে করুণা করা যায়, কখনো স্বামীর আসনে বসানো যায় না। আজ 2টা চট দিলাম, এরপর যদি কখনো আমার রুমে নক না করে আসিস, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এদিকে মাথাটা নিচু করে সব শুনছিলাম। চোখ দিয়ে মনে হয় আষাঢ়ের শ্রাবণ ও ঝর্ণা ধারা নামবে। তাই চোখটা মুছে মাথাটা তুলে বলতে লাগলাম, হ্যাঁ আমরা এতিম। এই জন্য নিজের বউয়ের দিকেও তাকানো যাবে না। ও সরি, একটা এতিম করুণার পাত্র তো কখনোই আপনার স্বামী হতে পারে না। পারলে এতিমটাকে ক্ষমা করে দিবেন। মনে থাকে যেন। এরপর যদি এমন কিছু করতে দেখি, তাহলে পায়ের স্যান্ডেলটা হাতে উঠবে। মাইন্ড ইট। এদিকে কথায় এমন কথা শুনে বারান্দায় এসে বসে আছি। আজকের আকাশটাও কেমন জানি মনে হয় রোদের সাথে আড়ি করে কালো মেঘে ঢাকা পড়ে গেছে। ঠিক আমার জীবনটা কোনো এক অদৃশ্য অশুভ ছায়া অমাবস্যার অন্ধকারে ঢাকা পড়ে গেছে। এগুলো ভাবতে ভাবতে চোখের কোণে বেদনাসিক্ত অশ্রুকণা এসে ভিড় করলো। এদিকে দেখি রাত হয়ে গেছে, তাই গিয়ে রুমের দরজাটা নক করলাম, কিন্তু কোনো রেসপন্স নাই। তাই আবার নক করতে ভেতর থেকে শোনা যাচ্ছে, সজীব বাবু, আমি আর পারছি না ওই অনাথের সাথে একই ছাদের নিচে থাকতে। প্লিজ বাবু সোনা, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে তোমার করে নাও গো, তা না হলে আমি যে সন্ধ্যা প্রদীপ হয়ে যাব। না জানো, তুমি কোনো চিন্তা করো না, ছোট লোকের কাছ থেকে যত তাড়াতাড়ি পারো ডিভোর্স নিয়ে নাও। ও মা, বাবু, আমার বাবুটা কত ভালো। আচ্ছা বাবু রাখি, ওই এতিম মনে হয় সব শুনতেছে। দরজা নক করলো তো। আচ্ছা জানো বাই, পরে কথা হবে কেমন? এদিকে রুমে আসতেই কথা বলতে শুরু করলো। কি, আমাকে কবে ডিভোর্স দিবি বল? আমি যত তাড়াতাড়ি পারি আমার এই অশুভ ছায়া থেকে আপনাকে মুক্তি দিব, কেমন? আর আপনি নিশ্চিন্তে থাকেন। যত তাড়াতাড়ি সম্ভব করো। আর হ্যাঁ, এই নে তোর বালিশ, সোফায় ঘুমাবি, আর কখনো যেন আমার বেডের কাছে আসতে না দেখি। এই বলে বিছানা থেকে বালিশটা ছুঁড়ে দিল। এদিকে বালিশটা নিয়ে সোফায় শুয়ে শুয়ে দিনের কথাগুলো ভাবছি আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, আমি কি অপরাধ করছি তোমার কাছে বলতে পারো কি? আল্লাহ, সবাই জন্মের পর মাকে দেখে, আর আমার মা হসপিটালের বেডে রেখে তোমার কাছে অভিমান করে চলে গেছে। জানো, মা ডাকটা তো বড় কথা না, মায়ের এক ফোঁটা দুধ পর্যন্ত পান করতে পারিনি। আস্তে আস্তে বড় হলাম, সবেমাত্র স্কুলে যাওয়া শুরু করলাম। হাতে কাঠের পেন্সিল আর এক হাতে কিছু বই। বাবা প্রতিদিন কপালে একটা করে চুমু দিয়ে স্কুলে দিয়ে আসতো। স্কুলের প্রতিটা ছেলেরই মা আসতো। একটু খেলতে গিয়ে ব্যথা পেলেই মা আমার ডেকে চিৎকার দিত। তাই তাদের মা ডাক শুনে মন স্থির করলাম, বাবাকে বলবো মা কেন ডাকে, মা কী জিনিস। তাই স্কুল থেকে ফিরে বাবাকে বললাম, বাবাই একটা কথা বলবো। বাবা বলো, কি বলবা? বাবা, স্কুলের সব ছেলেরা মা ডাকে, মা কি জিনিস আর আমার মা কই বাবা? আমার মা কই জানো? স্কুলের ছেলে মেয়েরা যখন মা বলে ডাকে কোলে ওঠে, তখন আমার না বুকের মাঝে কেমন জানি লাগে। বলো বাবা, মা কই? এদিকে বাবা আমার কথাগুলো শুনে দুহাতে কোলে তুলে নিয়ে কপালে আর গালে চুমু দিয়ে কিছু বলছে না, শুধু চোখের পানি দিয়ে আমার বুকটা ভিজিয়ে ফেলছে। বাবাই তুমি কেঁদো না, আর আমি মার কথা বলবো না, কেমন? তুমি একটু হাসো তো বাবা। এদিকে এই কথায় বাবার মুখে প্রথম অশ্রুসিক্ত হাসি দেখেছিলাম, যে হাসির কাছে পৃথিবীর সকল কিছু মূল্যহীন। আমি তখনই জীবনের প্রথম বাবার সে অশ্রুসিক্ত হাসির মাঝে মেঘের কোলে রোদ দেখেছিলাম। ভালোই চলছিল শৈশবের দিনগুলি, কিন্তু সুখ নামক সোনার হরিণটি যে আমার
ভাগ্যে নেই। সবেমাত্র পেন্সিল ছেড়ে কলম ধরেছি। মনে এখনও আছে, সেদিন ছিল আমার বার্থডে আর আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। তাই বাবা শহরে গিয়েছিল আমার বার্থডে কেক কিনতে, কিন্তু রোড অ্যাক্সিডেন্টে যাকে মা বলে ডাকতাম, যাকে বাবা বলে ডাকতাম, তার কাছ থেকেও আমাকে দূরে সরিয়ে দিল। এদিকে চেয়ে দেখি রাত 3টা বাজে। তাই মনে মনে প্রার্থনা করলাম আল্লাহর কাছে যে তোমার এতিম অনাথ বান্দাটাকে তোমার কাছে টেনে নাও, তাও তোমার একটু ভালোবাসা পাবো। মানুষের অবহেলা সইতে সইতে আমি আজ ক্লান্ত। এইসব ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। এই তিম, কয়টা বাজে এখনো ঘুমিয়ে আছিস? চেয়েই দেখি কথা, তাই বললাম, আচ্ছা আপনি রেডি হন, উকিলের কাছে যাব। কথাটা বলতেই গলাটা ধরে এলো। আচ্ছা আমি যাচ্ছি, তুইও তাড়াতাড়ি রেডি হ। এই বলে চলে গেল। এদিকে রেডি হয়ে কথাকে নিয়ে কোর্টে গেলাম। সব কিছু শোনার পর বলল, 3 মাস পরে ডিভোর্স লেটার রেডি হবে, তখন আপনারা দুইজন সাইন করে দিবেন, কেমন? আর হ্যাঁ, আমি আবারও বলছি, সংসার এরকম ঝামেলা হতেই পারে, আপনারা বাসায় গিয়ে ভেবে দেখবেন। আচ্ছা সেটা আপনাকে বলতে হবে না, আপনার কাজ আপনি যত ফাস্ট করতে পারেন করেন। আচ্ছা চলেন, আমার লেট হয়ে যাচ্ছে। বলেন। কথাকে নিয়ে শেরপুর কলেজ মোড়ের কাছে আসতেই জ্যামে আটকা পড়লাম। এদিকে জ্যাম ছাড়ার কোনো কথাই নেই। হঠাৎ একটা মেয়ে এসে বলতেছে কথাকে, ম্যাডাম ম্যাডাম 20টা টাকা দেন আমার স্বামীটার অপারেশনের জন্য। কি হয়েছে আপনার? স্বামীর আর অসুস্থ স্বামীকে অপারেশন না করে ছেড়ে যেতেই তো পারেন। যত সব ছোট লোক, এদের জন্য রাস্তায় বের হওয়া যায় না। আপু আমরা বাঙালি মেয়ে, আমাদের কাছে বিয়ের পর স্বামী আমাদের কাছে পৃথিবী। জানেন, আজ যদি আমি অসুস্থ থাকতাম তাহলে সে আমার জন্য এটাই করত। আপনার টাকা আমার লাগবে না, পারলে একটু দোয়া করবেন। এদিকে মেয়েটার চলে যাওয়ার সময় দেখলাম আর কথা অবাক দৃষ্টিতে মেয়েটার চলে যাওয়ার দিকে চেয়ে আছে। এদিকে অফিসে আসতেই দেখি ডেস্কের দিকে তাকিয়ে আমার চেয়ারে রাইসা বসে আছে। কাছে যেতেই বলতে শুরু করলো, এই যে মিস্টার, কয়টা বাজে? আপনার চাকরি নেই, আসতে পারেন। আপনি কি আমাকে ক্ষমা করতে পারেন না? আর ভুল হবে না। হবে না, কান ধরতে হবে। মনে মনে ভাবছি এই পিচিমে মনে হয় আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিবে। রাইসা আম্মু, আমার সাজাটা কমানো যায় না? না না, বলছি এখন কান ধরে উঠবোস করো। আচ্ছা ঠিক আছে। এই বলে যখনই কান ধরতে যাব তখনই দেখি অপরিচিতা ম্যাডাম আর একটা মেয়ে পিছনে দাঁড়িয়ে হাসতেছে। মা মা, দেখো তো কেমন দেখাচ্ছি আঙ্কেলকে। খুব সুন্দর দেখাচ্ছে মা। এখন না তোমাকে মেডিসিন নেওয়ার সময়, দুষ্টুমি করো না। আচ্ছা মম, মম জানো আঙ্কেল না অনেক ভালো। আঙ্কেলকে বাবাই বলে ডাকবো, কেমন? স্কুলের সব মেয়েদের বাবাই আছে, আমার বাবাই নেই। এদিকে রাইসার কথা শুনে সবাই নিস্তব্ধ হয়ে গেল। কারো মুখে কোনো কথা নেই। মম, কথা বলছো না কেন? তোমাকে বাবার কথা বললেই কেন? কথা বলো না। আচ্ছা মা, চলো তো, তোমার মেডিসিন নেওয়ার সময় হয়েছে। চলো মম। আর এই যে দুষ্টু, তোমাকে আমি বাবাই বলে ডাকবো, কেমন? এদিকে রাইসার কথার কি উত্তর দিব, পৃথিবীর সমস্ত ভাষা যেন হারিয়ে গেছে। আচ্ছা মা, তুমি যাও, কেমন? আর রাস, আপনার কাছে আমি রাইসার এমন ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কেমন? আচ্ছা ম্যাডাম, আমি কিছু মনে করি নাই। আর শোনেন, আজ থেকে আপনার সহায়ক হিসাবে কাজ করবে মিস পাখি। এদিকে অপরিচিতা ম্যাডামের মুখে পাখির কথা শুনতেই মনের মাঝে কেমন জানি করে উঠল। কোন পাখি এটা? কলেজে সেই মেয়েটা না তো, যে কিনা সারাদিন পিছনে লেগে থাকতো? কতই না চঞ্চল ছিল মেয়েটা, ভাবতে লাগলাম। এই যে মিস পাখি, এই হচ্ছে রাস, আর আজ থেকে আপনি ওনার কলিগ হয়ে কাজ করবেন। পিছন দিকে তাকাতেই একটা শখ খেলাম। এই তো সে পাখি যে কিনা সারাটা দিন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতো। এখনো মনে আছে তার ভালোবাসা নামক সেই পাগলামিগুলির কথা। সত্যি কলেজে সেই দিনগুলি হৃদয়ে গেঁথে গিয়েছে। এদিকে পাখিও আমার দিকে অবাক নয়নে চেয়ে রয়েছে। রাস, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা দুজন দুজনকে চিনেন। জি ম্যাডাম, আমরা কলেজে বেস্ট ফ্রেন্ড ছিলাম।
ও, তাহলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই আপনাদের। তাহলে আসি রাজ, আসি মিস পাখি। কেমন আছো পাখি? জি স্যার, আমি ভালো আছি। আপনি? এদিকে পাখির মুখে আপনি ডাকটা শুনে অনেকটা অবাক হলাম। যে পাখি কলেজে থাকা অবস্থায় তুই ছাড়া কোনো কথাই বলে নাই, সবসময় ভালোবাসি বলে কান ঝালাপালা করে সারত। আমার এখনও মনে আছে, কলেজের একটা অনুষ্ঠানে মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরবে, কিন্তু অনুষ্ঠানের দিন পাখির আসতে লেট হচ্ছে বলে তাদের বাসায় গেলাম। বাবা, আজ তা কি মনে করে আসলে? আঙ্কেল, কলেজে আজ তো অনুষ্ঠান, তাই পাখিকে নিতে আসছি। পাখির উপরে আছে, যাও। এদিকে উপরে পাখির রুমে আছে যেতেই একটা শক খেলাম, কে জানি হাতটা টান দিয়ে রুমে ঢুকিয়ে নিল। এদিকে মেয়েটার দিকে তাকাতেই দেখি পাখি। ওই তুমি অমন করে ভেতরে নিয়ে আসলে কেন আমায়? এই বলে দরজার দিকে রওনা দিতেই রাজ, তুমি যদি রুম থেকে বাহিরে হও তাহলে আমি চিল্লানি দিব। তুমি কেন বুঝো না? কলেজে কত বুঝিয়েছি ইশারায়, এই বলে এসে জড়িয়ে ধরলো। হঠাৎ দেখি মেয়েটা ছোট বাচ্চার মতো আঁকড়ে ধরে আছে, মনে হচ্ছে আমি হারিয়ে যাব। এদিকে ওকে ছাড়িয়ে বললাম, কেন বুঝছো না? তুমি আমার বেস্ট একটা ফ্রেন্ড, এছাড়া অন্য কিছুই ভাবি নাই। কি মনে করো? একটা সম্পর্কের সম্মানবোধ আছে। আমি কিছু বুঝতে চাই না, আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তুমি কি পাগল? আমার দ্বারা তোমাকে ভালোবাসা কোনো দিনই পসিবল না। রাজ দেখো, আমি শাড়ি পরতে পারছি না, প্লিজ পরিয়ে দাও, না হলে আমি চিল্লানি দিব। এদিকে পাখির কথা শুনে মনে মনে বলছে, আল্লাহ দড়ি ফেলা, বাইয়া বাইয়া ওইটা পরি কি করব। কি পরিয়ে দিবা না? তুমি আমার ফ্রেন্ড, কি বলো এসব? প্লিজ পাখি, বোঝার চেষ্টা করো। তুমি পরিয়ে দিবে না গো, নাকি চিল্লানি দিব? আ আ এদিকে মনে মনে ভাবছি, এই মেয়ে চিল্লানি দিলে মান সম্মান সব চাঁদে উঠে যাবে, তাই চিল্লানি দিতেই মুখটা ধরে ফেললাম। আস্তে আস্তে পাখির কাছে গিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছি, আর মনে মনে ভাবছি, এমন বন্ধু যেন কোনো ছেলের কপালে না জোটে। এদিকে শাড়ি পরিয়ে দেওয়ার সাথে সাথে মেয়েটা আবার জড়িয়ে ধরে বলতে লাগলো, রাজ একটু জায়গা দাও তোমার বুকে। এদিকে ওকে বুক থেকে সরিয়ে বললাম, পাখি প্লিজ বন্ধুত্বটা রাখো। রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কেন বুঝো না আমার পাগলামিগুলো? জানো, জীবনে কোনো ছেলেকে ভালোবাসিনি, কিন্তু যেদিন কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তোমার সাথে ধাক্কা লাগায়, তোমার চোখে চোখ পড়ে, ঠিক তখনই হারিয়ে যাই তোমার দুষ্টু সেই হাসির মাঝে। জানো, সেই রাতটা আমার এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার সেই ছবিটা হৃদয়ের আয়নায় ভেসে ওঠে। জানো, পরের দিন ক্যাম্পাসে তোমাকে কত খুঁজেছি। পরে জানতে পারি তুমি আমার ডিপার্টমেন্টে পড়ো। তারপর তোমার সাথে বন্ধুত্ব। প্লিজ রাজ, বুকে জায়গা দিতে না পারলেও তোমার বুকের একটা কোণায় জায়গা দাও। আমি একটা মানুষ, আর কতবার বলবো তুমি আমার ফ্রেন্ড। আর হ্যাঁ, তুমি যেমন তোমার হৃদয়ে আমাকে জায়গা দিয়েছো, আমিও তেমনি আমার হৃদয়ের আকাশ জুড়ে শুধু একজনকেই ঠাঁই দিয়েছি, সেই শৈশব থেকে। তাকে হৃদয়ে লালন করে রাখছি। আমি মরে গেলেও আমার হৃদয়ের শেষ স্পন্দনটাও শুধু আমার হৃদয়ের রাজকুমারীটার নাম বলবে। রাজ, জানতে পারি কি তোমার হৃদয়ের রাজকুমারীটার নাম? কে সেই মেয়ে? সে হচ্ছে আমার হৃদয়ের রাজকুমারী। কথা, আমার শৈশবের খেলায় সাথী। আমি যখন মা বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ি, তখন কথা আমাকে খাইয়ে দিয়েছে। জানো, ওর সাথে স্কুলে যেতাম। সবাই এতিম বলে, আমার সাথে কথা বলতো না, তাই একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে কাঁদতাম। আর আমার কান্না দেখে কথাও কান্না করতো আমার জন্য। সে অন্য ছেলেদের সাথে কথা বলতো না। একসাথে ছোটাছুটি করা, শিউলি ফুলের মালা গেঁথে একে অপরকে পরাতাম। আমরা সবসময় জামাই বউ খেলতাম। কিন্তু একদিন কথার সাথে ঝগড়া করে তানিয়া নামে পাশের বাসার একটা মেয়ের সাথে বউ জামাই খেলতে দেখে কথা গিয়ে তানিয়াকে একটা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে বাসায় এসে পড়ে। ওই কথা কান্না করো না প্লিজ। কান্না করবো না কি করব? এসব কিছু দেখার আগে আল্লাহ আমায় বাঁচায় রাখলো কেন? যাও, তানিয়ার কাছে যাও। আমার কাছে কেন? আমি তোমার কে? কেউ হলে তুমি তানিয়ার সাথে বউ জামাই খেলতে? আচ্ছা সরি, কথা আর কখনো হবে না, সরি তো। রাজ, তানিয়া কি আমার চেয়েও সুন্দরী? হঠাৎ এমন কথা কেন? প্লিজ বলো না, প্লিজ রাজ। আমার রাজকুমারীটাই সুন্দর, ওই তো পেতনি। হয়েছে, আর কথা বলতে হবে না। আর যদি পেতনির সাথে কথা বলতে দেখি, তাহলে লবণ খেয়ে সুইসাইড করবো বলে দিলাম। ওই মেয়ের কত বড় সাহস তোমার সাথে বউ জামাই খেলে!
লবণ খেলে কেউ মরে নাকি? কি বলছো তুমি? শোনো নাই, আশিক ভাইয়ার মা বলে যে আগে যদি জানতো এত ফাজিল হবে তাহলে ছোটবেলায় লবণ খাইয়ে মেরে ফেলতো। তাই বললাম, এরপর ওই পেতনির দিকে যদি তাকাও তাহলে আমি সত্যি সত্যি লবণ খাবো। ওই রাজ, তোদের ঝগড়া মিটমাট হয়েছে? হলে খেতে আয়। আসতেছি মা, তুমি খাবার রেডি করো, দিয়ে যাও। এদিকে মামি খাবার দিয়ে গেল। খাবারের প্লেটটা হাতে নিয়ে কথা আমাকে খাইয়ে দেওয়ার জন্য মুখের কাছে খাবার নিতে চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামতে শুরু করলো। ওই কাঁদো কেন তুমি? আমার মতো এতিম ছেলেকে কেক খাইয়ে দেওয়ার কি আছে? ওই পাগল, চুপ করবা? আরেকবার এতিম বললে কান্না করব কিন্তু। এবার হা করো, সারাদিন তো কিছুই খাওনি, আমি মনে হয় কিছুই জানি না। তুমিও তো খাওনি। হুম। আচ্ছা হা করো, খাইয়ে দিচ্ছি। এইভাবে দুজনকে খাইয়ে দিলাম। রাজ, একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো। রাজ, প্রভা আপু অন্তু ভাইয়াকে বলে ভালোবাসে। রাজ, ভালোবাসা কি? আমিও জানি না কথা ভালোবাসা কি, তবে মনে হয় এটা ভালো কিছু হবে। তখন আমরা দুজন ক্লাস 3-তে পড়ি। আচ্ছা ম্যাডামকে বলবো কেমন? আচ্ছা, তুমি আমাকে অনেক কষ্ট দিছো, আমাকে একটা পাপ্পি দাও, নইলে আড়ি। ওই ছি, তুমি পচা, আমার বুঝি লজ্জা করে না? হইছে, আমার লজ্জাওয়ালা বরটা তানিয়ার সাথে বউজামাই খেলতে লজ্জা কই রাখছিলা? তানিয়া বলল তো ঠিকই দিতা। এই বলে কাঁদতে লাগলো। আচ্ছা আমি দিচ্ছি, প্লিজ কেঁদো না, চোখ বন্ধ করো, নইলে আমার লজ্জা লাগে। ওকে, চোখ বন্ধ করলাম। এদিকে কথার কপালে আলতো করে পাপ্পি এঁকে দিলা। ভালোই কাটতেছিল দিনগুলো। স্কুল ফাঁকি দিয়ে নদীর পাড়ে ঘুরতে যাওয়া, নীল দিঘির পাশ থেকে কদম ফুল পেড়ে কথাকে দেওয়া, সবই স্বপ্নের মতো চলতেছিল। কিন্তু যখনই ক্লাস 5-এ উঠলাম তখনই জীবনে নেমে আসলো ভয়ানক এক দুঃস্বপ্ন। সাজানো স্বপ্নগুলো যেন হারিয়ে যেতে চাইছে। কথাকে তার মামা নিতে আসছে বিদেশ থেকে লেখাপড়া করানোর জন্য। এদিকে কথা যেতে যাচ্ছে না, কিন্তু মামা আর মামি বলল, মা, কথা চিরদিনের জন্য তো যাবে না, লেখাপড়া শেষ হলেই এসে পড়বে। এদিকে কথা আজ সন্ধ্যায় চলে যাবে, তাই সকালে উঠে না খেয়ে পুকুর পাড়ে সেই কদমফুল গাছটার নিচে বসে আছি। হঠাৎ কে জানি পাশে বসে আছে মনে হলো, তাই ঘুরে তাকাতেই দেখি কথা। এখানে আসছো কেন? কেন এমন করে না খেয়ে পুকুর পাড়ে বসে আছো? না এমনি ভালো লাগছে না তো, তাই বসে আছি। প্রকৃতি দেখছি। দেখো কথা কদম ফুলের কি সুগন্ধ বের হইছে। সত্যি রাজ, মিস করবো এসব। আচ্ছা রাজ, আমি চলে গেলে আমায় ভুলে যাবে না তো? এই তুমি কাঁদছো কেন? কথা একদম কান্না করবে না। কি করব বলো, তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। ভাবছি কান্না করব না, কিন্তু কেন জানি কান্নাটা চলে এসেছে। কথা একটা এতিম ছেলের জন্য কেন কান্না করো? আর একবার এতিম ছেলে বললে সত্যি আমি মরে যাব। রাজ প্লিজ এমন বলো না। আচ্ছা আর মরার কথা বলবো না, কেমন? আচ্ছা রাজ, আমি চলে গেলে একদম কান্না করবে না, বলো, আমায় কখনো ভুলে যাবে না। না কখনোই ভুলবো না, তোমায় প্রমিস। রাজ, একটা কথা বলবো? বলো। রাজ, আমার মাথা ছুঁয়ে প্রমিস করো কখনো কোনো মেয়েকে ভালোবাসবে না। আমি চলে গেলে কখনো ওই তানিয়া ফানিয়ার সাথে কথা বলবে না, ওইভাবে কখনো বউ জামাই খেলবে না। আমার হাতটা তার মাথায় রেখে কেঁদে কেঁদে বলল। আচ্ছা রাজকুমারী, কখনো কাউকে ভালোবাসবো না তুমি ছাড়া, কথা দিলাম তোমার মাথা ছুঁয়ে। আচ্ছা চলো, খাবে চলো, মা বললো তুমি সকালে না খেয়ে এখানে বসে আছো। চলো। এই বলে পুকুর পাড় থেকে বাসায় চলে আসলাম। এদিকে কথা খাবারের প্লেটটা এনে খাবার হাতে নিয়ে বলতেছে, রাজ হা করো। কেন না খাইয়ে দিলে হয় না? রাজ হা করবে তুমি, না আমি কান্না করব? তুমি জানো না আমি চলে যাচ্ছি, আর কখনো তোমাকে খাইয়ে দিতে পারবো না, প্লিজ হা করো। এভাবে খাওয়া শেষ করে রুমে একা শুয়ে শুয়ে কাঁদছি বালিশের নিচে মুখটা নিয়ে, আর মনে মনে ভাবছি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একটা খেলার সাথী পেয়েছিলাম, কিন্তু আজ সেও দূরে চলে যাচ্ছে। রাজ, রাজ তুমি কাঁদছো কেন? কই না তো, কাঁদছি না তো। কি মনে করো আমি বুঝি না? কি করব বলো, তুমি তো চলে যাবে তাই মনটা খারাপ লাগছে। পাগল, আমি কি সারা জীবনের জন্য চলে যাব? তোমাদের সাথে তো কন্ট্যাক্ট হবেই। আচ্ছা কখন যাবে তুমি? এই তো একটু পরে যাব রাজ। এই যে এটা নাও। পায়েল কেন দিচ্ছ কথা? যখন আমি থাকবো তখন এই পায়েলটা দেখবে, তাহলে মনে হবে আমি তোমার কাছেই আছি।
এইটার সাথে কথা বললে আমার সাথে কথা বলা হবে। এইটাকে সব সময় সাথে রাখবে। জানো পাখি, আজ পর্যন্ত প্রতি রাতে পায়েলটার সাথে কথা বলি, ঝগড়া করি, তাই আমার দ্বারা আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। আর প্লিজ আর কখনো এমন করবে না। প্রেম ভালোবাসা এটা স্বর্গীয়, কাউকে ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন নয়। তুমি যথেষ্ট সুন্দরী, আমার চেয়ে ভালো কাউকে পাবে। এদিকে পাখি আমার কথাগুলো শুনে কেঁদে ফেলল। রাজ, তুমি কথাকে এত ভালোবাসো? সরি রাজ, আমার ভুল হয়ে গেছে। তবে আমার ভালোবাসা চিরকাল তোমার জন্যই রবে। আচ্ছা চলো, অনুষ্ঠানে লেট হয়ে যাচ্ছে। এই বলে পাখি আর আমি অনুষ্ঠানে চলে গেলাম। আজকের পাখি আর সেই দিনের পাখির মাঝে আকাশ পাতাল ব্যবধান। যে মেয়েটা তুমি ছাড়া কখনো কথা বলতো না, সারাক্ষণ দুষ্টামি করত, আজ সেই পাখিটাই কেমন স্রোতহীন নদীর মতো হয়ে গেছে। স্যার কি ভাবছেন অমন করে? না কিছু না। আচ্ছা কেমন আছো তুমি? জি স্যার, ভালো। আপনি? এই তো ভালোই আছি। কেন, কথা শুনে মনে হচ্ছে ভালো নেই। আপনি কিন্তু ছোটবেলায় খেলার সাথী কথাকে জীবন সাথী হিসেবে পাওয়ার পরেও যদি খারাপ থাকেন তাহলে কেমন হবে? তুমি এত কিছু জানো কেমনে? যাকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম তার বিয়ের কথাটা জানবো না? আচ্ছা বাদ দাও তো ওইসব বিষয়। আচ্ছা বাদ দিলাম। কেমন চলছে বৈবাহিক জীবন তোমার? অনেক ভালো। এই বলে অফিসের একটা জরুরি ফাইলের কাজ শেষ করে বাসায় রওনা দিলাম। অফিস থেকে বাসায় আসতেই নিউ মার্কেট মোড়ে জ্যামে পড়ে যাই। হঠাৎ স্যার একটা ফুলের মালা নেন না স্যার। পিছন দিকে তাকাতেই দেখি একটা ছোট মেয়ে, বয়স আনুমানিক 7 হবে, কয়েকটা ফুলের মালা হাতে নিয়ে বিক্রি করতেছে। তাই বললাম, আপু এগুলো কি ফুলের মালা? স্যার এগুলো শিউলি ফুলের মালা। নেন স্যার, ম্যাডামকে দিবেন। হঠাৎ মেয়েটার কাছে শিউলি ফুলের নাম শুনে হারিয়ে গেলাম শৈশবে। রাজ, রাজ বড় হয়ে আমি যখন তোমার বউ হব, প্রতিদিন আমি অভিমান করে থাকবো। আর তুমি আমার অভিমান ভাঙাতে অফিস শেষে নিউ মার্কেটের মোড় থেকে শিউলি ফুলের মালা নিয়ে এসে চুপি চুপি আমার এলোকেশে পরিয়ে দিবে। বলো, এনে দিবে না? এসব ভাবতেই চোখের কোণে অশ্রু এসে ভিড় জমায়। আছেন কেন স্যার? আপনার পায়ে পড়ি, একটা ফুল নেন না প্লিজ। না, চোখেতে ময়লা গেছে মনে হয়। আচ্ছা তুমি ছোট হয়ে ফুল বিক্রি করছো কেন? ছোটবেলায় বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। মা একটা বাসায় কাজ করে, সংসার চালায়। পাড়ার একটা স্কুলে পড়ি, কিন্তু 1 সপ্তাহ ধরে মা অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। তাই মাকে বাঁচাতে ফুল বিক্রি করতে আসছি। স্যার ওষুধ না কিনতে পারলে মাকে বাঁচাতে পারবো না। এই বলে মেয়েটা পায়ে ধরতে আসলো। এই কি করছো, ওঠো আর একটা ফুলের মালা দাও কেমন? এই বলে একটা ফুলের মালা নিয়ে মেয়েটার হাতে 1000 টাকা দিয়ে বললাম, ধরো নাও। 20 টাকা দেন, এত টাকা তো ভাঙতে নেই আমার কাছে। আচ্ছা শোনো, আমি তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও কেমন? তোমার না মা অসুস্থ, মাকে নিয়ে ডাক্তার দেখাও। স্যার আমি আপনার টাকাটা নিতে পারবো না। শোনো, আমি তোমার ভাইয়া হলে টাকাটা নিতে না। হঠাৎ দেখি মেয়েটা জড়িয়ে ধরে কান্না করে বলতেছে, আচ্ছা শোনো আপু, তোমার ভাইকে প্রতিদিন মালা দিবে কেমন? আর শোনো, প্রতিদিন স্কুলে যেতে হবে কেমন? আর এই যে আমার ঠিকানা, যদি কোনো বিপদে পড়ো বড় ভাইয়ের কাছে যাবে। ভাইয়া, তোমার মতো ভাই পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। আচ্ছা ভাইয়া আসি। ভাইয়ার সামনে বোন কি কাঁদে কখনো? আর আপু তোমার নাম কি? ভাইয়া আমি জিমার ভাইয়ার খুশি কেঁদে দিছি। আচ্ছা, আর কখনো ভাইটার সামনে কাঁদবে না। তাহলে ভাইয়াটাও কেঁদে দিবে বলে দিলাম। আচ্ছা ভাইয়া কাঁদবো, আমি এখন আসি, মাকে ডাক্তারের কাছে নিতে হবে। বাসায় এসে দেখি কথা ওয়াশরুমে, তাই শিউলি ফুলের মালাটা ড্রেসিং টেবিলের কাছে রেখে আসলাম। ওই ছোট লোকের বাচ্চা, তুই কি ভাবিস তুই ফুল নিয়ে আসলেই আমি তোর প্রেমে পড়ে যাব? কতবার বলবো আমি সজীবকে ভালোবাসি? সরি, আমি জানতাম না ফুলটা নিয়ে আসলে আপনি এমন করবেন। শোন, আর ন্যাকামি করবি না। এই বলে ফুলটা পায়ের নিচে ফেলে নষ্ট করে ফেলল। এদিকে কথার এমন ব্যবহার দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই বারান্দার দিকে রওনা দিলাম। তুই শোন, কখনো মনে করবি না ফুল বা অন্য কিছু এনে আমাকে ইনভলভ করবি। মনে রাখিস, তোদের মতো এতিমকে করুণা করা যায়, ঘর বাঁধা যায় না। রাতে শুয়ে শুয়ে ভাবছি, যে কথার কাছে নিজেকে এতিম বললে কান্না করত, আজ সেই কথাই এতিম ছাড়া সম্বোধন করে না। ডায়েরিতে এইসব লিখে রেখে ডায়েরির মাঝখান থেকে পায়েলটা বের করে পায়েলটা হাতে নিয়ে বলছি, তুমি না বলেছিলে
সেই শৈশবে যে পায়েলটার সাথে কথা বললে মনে করবে আমার সাথে কথা বলবে, কিন্তু আজ তোমার দেয়া পায়েলটাকে নিয়েই বেঁচে আছি। আর তুমি আমার আকাশের চাঁদ হয়ে অন্যের হৃদয় আকাশে জ্যোৎস্না বিলাচ্ছ। কি অপরাধ ছিল? তুমি না বলেছিলে আমি কখনো নিজেকে এতিম মনে করব না, কিন্তু আজ তুমি এতিম বলে সম্বোধন করে বলো না কেন? ও সরি, এটা তো পায়েল, তুমি না। চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ব এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠতে দেখি ফোনটা কাঁপছে। ফোনটা হাতে নিতেই দেখি অপরিচিত নাম্বার থেকে ফোন। তাই ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠস্বর ভেসে উঠল। হ্যালো রাস, জি, কে বলছেন? আমি অপরিচিতা। তোমায় বিরক্ত করার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। না ম্যাডাম, বিরক্ত কেন হব? হঠাৎ ফোন করলেন কেন? কোনো সমস্যা? শোনো রাস, মেয়েটা সকাল সকাল জেদ ধরেছে তোমার সাথে কথা বলবে। কি করব বলো? তাই তোমাকে বিরক্ত করলাম। হ্যালো বাবাই, তুমি আমি ভুলে গেছো? কাল অফিস থেকে যাওয়ার সময় আমাকে বলে যাওনি? এদিকে রাইসার মুখে বাবাই ডাকটা শুনে কেমন জানি লাগতেছে। মনে মনে ভাবছি কি বলবো, তাই চুপ করে আছি। বাবাই, তুমি তো খুব দুষ্টু। তুমি মহারানীর সাথে কথা বলছো না, জানো না আমার সাথে কথা না বলে তোমার চাকরি থাকবে না। ও মামুনি, সরি, আর এমন হবে না। তুমি কি করছো এখন? বসে আছি। আর শোনো, যে কারণে ফোন দাও, অফিসে আসার সময় আমার জন্য আইসক্রিম আনবে। বাবাই, এখন রাখি, হোমওয়ার্ক করব। ফোনটা রাখতেই চেয়ে দেখি পিছনে কথা, তাই ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। রুমে আসতেই অবাক হয়ে গেলাম, দেখি কথা কাপড় পরতেছে, তাই চোখ দুটি হাত দিয়ে বন্ধ করে ফেললাম। এদিকে চোখটা বন্ধ করতে না করতেই এক করে মনে হলো আকাশ থেকে বিদ্যুৎ চমকালো। ওই ছোট লোকের বাচ্চা বলেই ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে কতবার বলেছি রুমে আসলে নক করে আসবি, এর আগে সব দেখেছিস, আবার এখনো না? আমার সব শেষ আল্লাহ, এই লুচ্চা আমার সব দেখে নিয়েছে। আপনি ভুল ভাবছেন, যা মনে করছেন তার কিছুই দেখেনি। তোদের মতো ছোট লোকদের আমার চেনা আছে, মেয়েদের শরীর দেখার শখ। আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। বললাম তো কিছুই দেখিনি। কি? তোর মতো ছোট লোকের কাছে লিমিট শিখতে হবে? না, আর না, তোর সাথে একই ছাদের নিচে থাকা কোনোভাবেই পসিবল না। তুই আমাকে ডিভোর্স দে, আমি বাবাকে খবর দিচ্ছি, সামনের মাসে আমার জীবন সজীব আসবে। আচ্ছা, আপনি যা বলছেন তাই হবে, তবে প্লিজ মামাকে ডিভোর্সের আগে কিছু বলবেন না। আচ্ছা, তবে আজ থেকে আমার রুমে থাকবি না, পাশের রুমে থাকবি। তোর মতো ছোট লোককে বিশ্বাস নাই। মনে মনে ভাবছি আল্লাহর কাছে কি এমন অপরাধ করছি যার জন্য বিয়ের রাতেও স্বামীর অধিকার থেকে বঞ্চিত থাকতে হয়। কি কথা বলছো না কেন? আচ্ছা থাকবো, কেমন? এখন আসি তাহলে। এই বলে চোখটা মুছে পিছন দিকে তাকাতেই দেখি পাখি দরজায়। পাখি, তুমি কখন আসলে? আর আমার বাসা কিভাবে চিনলে? না, আমি তোমার বাসাটা আগে থেকেই চিনি, আর তোমার পাশে যে বাসাটা আছে ওটা আমি কিনে নিয়েছি, তাই অফিস যাচ্ছি, তোমাকে সাথে নিয়েই যাই। আচ্ছা চলো তাহলে। চলো। আচ্ছা রাজ, একটা কথা বলবো। বলো, কি বলবে এমন? যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলে, আজ সেই মেয়েটা তোমাকে এতিম বলে ডিভোর্স চাচ্ছে। পাখি, আমি জানি না তুমি কি দেখছো না কি শুনছো, তবে যাই দেখে বা শুনে থাকো না কেন তা কাউকে প্লিজ বলো না। তাই বলে আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। এদিকে অফিসে আসতেই দেখি রাইসা চেয়ারে বসে আছে। বাবাই বাবাই, তুমি লেট করে আসলে কেন? আর আমার আইসক্রিম কই? না নিয়ে আসলে তোমার সাথে কথা নেই। মহারানী ভিক্টোরিয়া, এই যে নাও তোমার আইসক্রিম। রাস, তোমার সাথে কিছু কথা আছে। জি ম্যাডাম, বলেন। মা, রাইসা, তুমি তোমার পাখি আন্টির সাথে খেলা করো কেমন? শোনো রাস, আমি জানি তুমি বিরক্ত বোধ করতেছো। আমার মেয়েটা তোমাকে সারাক্ষণ চালায়, তোমাকে বাবাই বলে ডাকে।
কি বলবো বলো, জীবনে তার বাবাকে দেখেনি তো তাই। জানো আমার মেয়েটা কারোর সাথেই তেমন কথা বলতো না, কিন্তু অফিসে তোমাকে দেখার পর মেয়েটা কথা বলতে শিখেছে, মেয়েটা হাসতে শিখেছে। আর আমার মেয়ের জন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না ম্যাডাম, কি বলছেন আপনি এসব? আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হুম, বলো। ম্যাডাম, রাইসার বাবার কি হয়েছে বলবেন একটু? আচ্ছা শোনো তাহলে, আমার আর রিয়াদের বিয়েটা হয় অ্যারেঞ্জ ম্যারেজ। খুব ভালোই চলছিল দিনগুলো। এরই মাঝে আমাদের ঘরে নতুন মেহমানের আবির্ভাব ঘটে। মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন আমাদের দুয়ারে এসে কারা নাড়ছিল। কিন্তু সুখ যে চিরস্থায়ী নয়। যেদিন রাইসা পৃথিবীতে আসবে সেদিন রিয়াদ আমেরিকা থেকে ব্যবসা সংক্রান্ত একটা কাজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 972 জন যাত্রী সহ বিমানটা নিখোঁজ হয়ে যায় জানো। রিয়াদের মুখটা পর্যন্ত দেখতে পারিনি আমি। মেয়েটা তার জন্মদিনে তার সবচেয়ে বড় আপনজন হারায়। এসব বলতে গিয়ে ম্যাডাম কেঁদে ফেলল। সরি ম্যাডাম, আপনার কাছে আমার জানতে চাওয়াটা ঠিক হয়নি। না রাজ, সেটা আমার ভাগ্যে ছিল। জানো রাজ, তুমি অনেক বড় মনের মানুষ। তুমি যে সেদিন একটা ফুলওয়ালা মেয়েকে বোনের মর্যাদা দিলে, সত্যি বলার মতো কিছু নেই। না ম্যাডাম, তেমন কিছু না। আচ্ছা, এই তো রাইসা মামনি, তুমি কোথায় থেকে আসলা? জি বাবাই, আমি লুকোচুরি খেলছি অফিসের সবার সাথে। এই বলে দৌড়ে কোলে আসার জন্য আসতেই পড়ে গেল মাথা ঘুরিয়ে রাইসা। এদিকে রাইসার পড়ে যাওয়া দেখে ম্যাডাম দৌড়ে রাইসার কাছে গেল। মা, মা কথা বলো, মা কথা বলো। এই বলে ডাকছে রাইসাকে। এদিকে রাইসার কাছে যেতেই দেখি মহারানীটা সেন্সলেস হয়ে গেছে। রাজ দেখো, আমার মহারানীটা কথা বলছে না। জানো রাজ, একে নিয়েই বেঁচে আছি, জীবনের সবটা হারিয়ে। এই বলে কাঁদতে লাগলো। ম্যাডাম প্লিজ কাঁদবেন না ম্যাডাম, চলে রাইসাকে হসপিটালে নিতে হবে। এদিকে হসপিটালে নেওয়ার পর যা শুনলাম তাতে নিজের কানকে বিশ্বাস করতেই পারলাম না। রাইসার নাকি জন্মের পর থেকে কিডনির সমস্যা। ইতিমধ্যে একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এসব শুনে হসপিটালের একটা কোণে বসে আছি। রাজ, রাজ আমার মহারানীর জ্ঞান ফিরেছে। রাইসার জ্ঞান ফেরার কথা শুনে রাইসার বেডের কাছে যেতেই দেখি একটা সন্ধ্যা প্রদীপ যেন নিভু নিভু জ্বলছে। কি সুন্দর মায়াবী মুখটা কাছে যেতেই, বাবাই, বাবাই তুমি আসছো, বসো তো মামনির কাছে। রাইসার কথা শুনে কি বলবো কিছু বুঝতে পারছি না। এই তো পাশে বসছি। এই বলে ম্যাডাম পাশে বসতেই দেখি ম্যাডাম কেমন জানি করুণ দৃষ্টিতে তাকালো। জানি না এই করুণ দৃষ্টির মাঝে কি রহস্য লুকায়িত আছে। কত সুন্দর লাগছে বাবাই আর মমকে। মা, তুমি এখন ঘুমাও কেমন? মম, আমার না এখানে থাকতে ভালো লাগে না, চলো মা বাসায় যাই। মহারানী, তোমাকে নিয়ে যাবো তো। বাবাই, বাবাই তুমি মমকে বকা দিবে, আমার না এখানে আসতে ভালো লাগে না। তাও মম প্রতি মাসে এখানে নিয়ে আসে, আচ্ছা করে বকে দিও তো। আচ্ছা মহারানী, এখন একটু ঘুমাও কেমন? আমি তোমার মমকে আচ্ছা করে বকা দিচ্ছি। মনে থাকে যেন। আমি আর এখানে আসবো না, ভালো লাগে না এখানে আসতে। ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো। কি বলবেন বলেন রাজ। ডাক্তার যা বললো রাইসাকে নিয়ে তা কি সত্যি? হ্যাঁ রাজ, তুমি যা জেনেছো সবই সত্যি। রাইসা যেদিন জন্মগ্রহণ করে সেদিনে তার বাবাকে হারায়। এতটা মন্দ ভাগ্য নিয়ে সে পৃথিবীতে এসেছে। তাই তোমাকে যখন বাবাই বলে কিছু বলতে পারি না, আর এই পাগলামের জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। কি করব বলো, বাবাকে দেখেনি তো তাই হয়তো এমন করে মেয়েটা। না ম্যাডাম, কি বলছেন? সরি কেন বলেন? আসলে রাইসার দুষ্টামিগুলো খুব মিস করি। তাও হলেও সমাজে কেমন দেখায়। আচ্ছা ম্যাডাম, বাদ দেন। ওইসব বিষয় শুনে রাইসার এই সমস্যায় ভুগছে কতদিন ধরে, এর কোনো সমাধান নাই। জানো রাজ, রাইসার যখন 1 বছর, তখন একদিন রাতে গান শোনাচ্ছিলাম রাইসাকে ঘুম পাড়ানোর জন্য। একসময় রাইসা বলে উঠল, মা বাবা কোথায়? আমি কিছু না ভেবে পেয়ে বললাম, মামনি তোমার বাবাই তারাদের দেশে গিয়েছে। মামনি, তারা দেশ কি খুব সুন্দর?
যার জন্য তোমাকে আর আমাকে রেখে সেখানে গিয়েছে? মা, মনে হয় অনেক সুন্দর। শোনো না মা, আমিও তারাদের দেশে যাব। বলো কি করে তারাদের দেশে যাই? বিমানে করে মনে হয়, তাই না? জানো মা, তারাদের দেশে গিয়ে বাবাকে আচ্ছা করে বকে দিব, বলবো আমাদের ছেড়ে সেখানে কেন গেছে। না মা, তারাদের দেশে যাওয়ার কথা বলবে না কেমন, আমার লক্ষ্মী মামনি। মা, আমি যদি সত্যিই বাবার মতো তারার দেশে চলে যাই, তুমি কাঁদবে না তো? জানো রাস, তখন মেয়ের এমন কথা শুনে অনেক কেঁদেছি। মেয়েটাকে বুকে নিয়ে আর বলছি, না মা, তোকে কোথাও যেতে দিব না। মা, মা, আমার না পেটের বাম সাইডে খুব ব্যথা করছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে। মামনি, কি হয়েছে তোমার? হুম হুম বলো। মামনি, আমার না পেটের বাম দিকে খুব ব্যথা করছে। এই বলে প্রথমবার সেন্সলেস হয়ে যায় রাইসা। কি করব? তখনই বাবাকে সাথে নিয়ে রাশিকে হসপিটালে অ্যাডমিট করাই। ডাক্তার কিছু টেস্ট দেয়। 3 দিন পরে রিপোর্ট আসে, আমার মহারানীটার নাকি একটা কিডনির ড্যামেজ হয়ে গেছে। ডাক্তারের মুখে কথাটা শোনার সাথে সাথে কালবৈশাখী ঝড়ের মতো সব উল্টাপাল্টা হয়ে গেল। জানো, রাইসার রক্তের গ্রুপও নেগেটিভ। আর এই রক্তের গ্রুপ শতকরা 3 জনের। কত জায়গায় খুঁজেছি একটা কিডনি, কিন্তু কোথাও পাইনি। জানো, ডাক্তার আজ বলেছে 3 মাসের মাঝে যদি কিডনি প্রতিস্থাপন না করা যায়, তাহলে আমার মহারানীটা আকাশের একটি সন্ধ্যা তারা হয়ে যাবে। এই বলে কাঁদতে লাগলো। ম্যাডাম প্লিজ কাঁদবেন না। বলো, কি করব আমি? চোখের সামনে নিজের মেয়ের মৃত্যু দেখব? তার মরার দিন গুনবো? বলো। না ম্যাডাম, এসব বাজে কথা বলবেন না। তো রাইসার কিছুই হবেন না। জানো রাস, সব কিছু হারিয়ে শুধু রাইসাকে নিয়ে বেঁচে আছি। রাইসার যদি কিছু হয়ে যায় আমি সত্যিই মারা যাব, কারণ রাইসা যে আমার বেঁচে থাকার শেষ অবলম্বন। ম্যাডাম, আল্লাহ তাআলার রহমতে রাইসার কিছুই হবে না। চলেন, ডাক্তারকে বলে রাইসাকে নিয়ে বাসায় চলে যাবেন। চলো রাস। বাবাই, তুমি আসছো? চলো, আমরা এখানে আর থাকবো না, কেমন? হঠাৎ ডাক্তার এসে বলল আমাকে। আপনি রোগীর কি হন? আমার পাশেই ম্যাডাম দাঁড়িয়ে আছে, তাই কি বলবো ভাবতে পারছি না। কি, আপনার একটু বুদ্ধি নেই? উনি আমার বাবাই, আর সাথে আমার মামুনি। আপনি যে কি করে ডাক্তার হইছেন? আচ্ছা, আপনি তো নকল করে পরীক্ষা দেননি? এদিকে রাইসার কথা শুনে সবাই হেসে দিল। রাইসাকে নিয়ে ম্যাডাম বাসায় চলে গেল। এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। তাই বাসায় এসে কয়েকবার কলিং বেল চাপলাম। এই যে ছোট লোক, তোর কি কমন সেন্স নাই? রাত কয়টা বাজে? এখন কি নেশা করে আসলি নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। মনে রাখবি, এরপর দেরি করে আসলে বাইরে রাত কাটাতে হবে। এইদিকে কথার মুখে এমন কথা শুনে তার ওই রাগী মুখটার দিকে একবার এক পলক ফেলে পাশের রুমটাতে গিয়ে শুয়ে পড়লাম। সকাল সকাল দেখি ফোনটা বাজছে। ক্রিং ক্রিং ক্রিং। কি করব? এই যে মিস্টার, কয়টা বাজে? ফোন ধরতে এত লেট কেন? ঘুমানো হচ্ছে বুঝি? ও মহারানী, তুমি ফোন দিয়েছো? আমি তোমার কথাই ভাবছিলাম। এই যে মিস্টার, ওয়েট, তোমাকে না বলছি আমাকে আপনি করে বলতে? আচ্ছা, ভুল হয়ে গেছে, আর বলবো না। এখন রাখি। আচ্ছা, দিলাম ক্ষমা করে। এখন আমায় 2টা পাপ্পি দিবে বাবাই, আর প্রতিদিন সকালে ফোন করে পাপ্পি দিবে, মনে থাকবে? হ্যাঁ মহারানী, মনে থাকবে। ফোনটা রেখে দিয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ঠিক তখনই আমার কিছু টাকা লাগবে রাজ। কত লাগবে বলেন? 10,000 লাগবে, আর টাকাটা এখন লাগবে। আচ্ছা ঠিক আছে, ধরেন, আরও লাগলে বলতে পারেন। নিচের টাকার গরম দেখাচ্ছ? না, আপনি যা ভাবছেন তা নয়। শোনো, টাকাটা আমি কেন নিচ্ছি জানতে চাইলে না? না জানার প্রয়োজন মনে করিনি। শোনো তাহলে, সামনের মাসের 1 তারিখে সজীব আসবে, তাই তার জন্য কেনাকাটা করব। তুমি চিন্তা করো না, সজীব আসলে সব দিয়ে দেব। আচ্ছা, আপনার যা ইচ্ছা। শোনো, কখনো বলো না তুমি আমার সাথে ছিলে, তাহলে সজীব কষ্ট পাবে। আচ্ছা, আপনি চিন্তা করেন না। এতিম তো কাউকে কিছু দিতে না পারলেও কারো স্বপ্ন কেড়ে নিতে পারি না। তোর মতো একটা এতিমের জন্য আমার সাজানো স্বপ্নগুলো এলোমেলো হয়ে গেছে।
আচ্ছা, আমার অফিসের লেট হয়ে যাচ্ছে। পিছন দিকে ঘুরতেই একটা শক খেলাম। যেই দেখি একটা জলপরি যেন নীল শাড়িতে পৃথিবীতে অবতরণ করেছে। আসলে নীল শাড়িতে পাখিকে এর আগে দেখেছি, তবে আজকে মনে হচ্ছে একটা মায়াকাননী তার মায়া ভরা ছলছল আঁখি নিয়ে চেয়ে রয়েছে আমার দিকে। রাজ কি দেখছো এমন করে? হঠাৎ শাড়ি পরলে তো তাই। হুম, কেউ তো আর আগের মতো শাড়ি পরিয়ে দেয় না, তাই কষ্ট হলেও শাড়ি পরে আসলাম। হঠাৎ শাড়ি পরিয়ে দেওয়ার কথা শুনে মনে পড়ে গেল কলেজ অনুষ্ঠানের কথা। যেদিন পাখি জিদ ধরেছিল তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, এটা ভেবে মনে মনে হাসছি। কি রাজ, অমনভাবে চুপ করে গেলে কেন? না, শাড়িতে তোমাকে সুন্দর লাগছে। ও রাজ, সত্যি বলছো? অনেকটা কৌতূহলী হয়ে বললাম। এই যে মিস্টার রাজ আর মিসেস পাখি, এটা একটা বাসা, কোনো পার্ক নয়, বুঝলেন? প্রেমালাপ করেন তার জন্য পার্ক আছে। ভাবি কি বলছেন এসব আপনি? যা বলছি সব ঠিকই বলছি। আর হ্যাঁ, আপনার কিভাবে সাহস হয় ভাবি ডাকতে? আপনাকে না রাজ বিয়ে করেছে? বিয়ে করলেই কি মন পাওয়া যায়? আর রাজের মতো এতিমকে করুণা করা যায়, স্বামী ভাবা যায় না। কি বলছেন? আপনি না একটা মেয়ে, এসব কেন বলতেছেন? শোনেন মিস পাখি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আর এই বিষয়ে তোমার মতো থার্ড ক্লাস মেয়ে যেন নাক না গলায়। চলো তো পাখি, তোমাকে না বলছিলাম আমার বাসায় না আসতে? চলো। এদিকে কথার দিকে চেয়ে দেখি মনে হচ্ছে রাগে সাপের মতো ফুলছে। এদিকে অফিসের একটা গুরুত্বপূর্ণ ফাইলের কাজ করছি। হঠাৎ এমন সময় পিয়ন এসে বলল, স্যার, এমডি ম্যাডাম আপনাকে ডাকছে। আচ্ছা তুমি যাও, যে বলো আমি আসতেছি। জি স্যার। এদিকে অফিসের গুরুত্বপূর্ণ একটা ফাইলের কাজটা শেষ করে ম্যাডাম আসবো। হ্যাঁ রাজ, আসো। জি ম্যাডাম। সিট ডাউন প্লিজ। থ্যাঙ্কস ম্যাডাম। কী জন্য ডেকেছেন? আচ্ছা রাজ, আমি কি তোমার সাথে ব্যক্তিগত কিছু কথা শেয়ার করতে পারি? তুমি যদি কিছু না মনে করো। জি ম্যাডাম, কিছু বলা থাকলে বলতে পারেন। জানো রাজ, কালকে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। রাইসাকে নিয়ে অনেক কষ্ট হয়েছে তোমার, সেই জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কি বলছেন ম্যাডাম? কেন আমি বিরক্তি বোধ করব? ওই যদি আমার মেয়ে হতো তাহলে? এদিকে মেয়ের কথা শুনে ম্যাডাম কেমন জানি করুণ চোখে তাকালো। আচ্ছা, আমরা দুজন সমবয়সী, তাই তুমি আমাকে তুমি করেই বলতে পারো। ম্যাডাম, আপনি তো মালিক আর আমি কর্মচারী। সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আচ্ছা রাজ, আজ থেকে আমার ফ্রেন্ড। আর আমি মনে করি একটা প্রতিষ্ঠানের উন্নতির জন্য মালিক আর কর্মচারীর বন্ধু সুলভ সম্পর্ক থাকা প্রয়োজন। আচ্ছা ম্যাডাম। আবারও ম্যাডাম বলতেছো? আচ্ছা সরি অপরিচিতা। ঠিক আছে। আচ্ছা রাজ, লাঞ্চটা আমরা একসাথে করব কেমন? মহারানী আসতেছে, বললো ওর বাবাই একসাথে লাঞ্চ করবে। আচ্ছা ঠিক আছে, এখন আসি কেমন? আচ্ছা ঠিক আছে। এদিকে ডেস্কের কাছে কাছে এসে একটা শক খেলাম। দেখি কয়েকটা গোলাপ, তার নিচে রঙিন খাম। তাই ফুলগুলো সরিয়ে রঙিন খামটা খুলতেই দেখলাম একটা চিরকুট। মনে মনে ভাবছি চিরকুটটা আবার কে দিল? কেউ নেই তো? পাশের ডেস্কে পাখির দিকে চেয়ে দেখি পাখি মনোযোগ সহকারে কাজ করছে। এদিকে কিছু ভাবতে পারছি না, তাই চিরকুটটা খুললাম। খুলতেই নীল কালিতে লেখা, মেঘের তরঙ্গে বৃষ্টির সুরে স্মৃতিপটে ভাসে সেই দিন, কল্প পাখায় ভর করে বেড়ানো সেই স্বপ্ন রঙিন, নীলাভ গগন জুড়ে চলছে সেথা রঙিন মেঘের খেলা, অচিন পথে চলছে ভেসে কত অজানা স্বপ্নের ভেলা। জীবনের আগে খেয়া পথ ঘাটে ছিল কত দেনা পাওনা, জানি না কবু মিটিয়ে স্বপন শেষ হবে আনাগোনা। স্বপ্নের নীড়ে মনের ক্যানভাস জুড়ে ঘনাইছে কালো আধার, মনের চিঠির নিচে একটা নাম, তাও এমনভাবে কাটছে মনে হচ্ছে অনুবীক্ষণ দিয়ে দেখলেও বোঝা যাবে না। ভাবলাম কে লিখতে পারে এই চিরকুটটা। বাবাই বাবাই, এই যে দেখো তোমার মহারানী এসে পড়েছে। এদিকে চিরকুটটা পকেটে রেখে বললাম, ও তাই বুঝি, মহারানী চলে এসেছে।
হুম, মহারানী চলে এসেছে, কিন্তু মহারানী মন খারাপ। কেন? মহারানীর মন খারাপ কেন? তুমি পচা, তুমি জানো না মহারানী মাটিতে থাকে না। তুমি এখন আমাকে কুলে নাও আর পাপ্পি দাও, তাহলে মহারানীর মন ভালো হবে।